বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না আশ্বাস প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারের শান্তি স্থায়ী হবে না দাবি পররাষ্ট্র উপদেষ্টার। এবং দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করবে জামায়াত। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ এবং তারা নতুন বাংলাদেশে গড়তে চায়। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তবে সংস্কার ও সংসদ নির্বাচনের পর নিজ কাজে ফিরতে চান এই নোবেল বিজয়ী। শপথ নেওয়ার পর থেকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সংস্কারে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই প্রচেষ্টায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন বিশ্বমহলে। তারই অংশ হিসেবে এবছর দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশ। এ প্রসঙ্গে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এই ব্রিটিশ সাময়িক। পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে বিনিয়োগকারী নয়, প্লেয়ার ও রেগুলেটররাই দায়ী বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। শনিবার সকালে সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক ষষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই যেন প্রকাশ হয়। এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও একই রকমের। পুঁজিবাজারের শেয়ার প্রাইস কমে যাচ্ছে বলেই চেয়ারম্যানকে রিমুভ করো বলে মিছিল হচ্ছে। আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনেছেন যার কোনো অস্তিত্ব নেই। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি ও গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি আগামী 23 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। চাঁদাবাজদের তালিকা হচ্ছে 2-1 দিনের মধ্যেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া রাজধানীর ফুটপাতগুলোতে মোটরসাইকেল চলাচলের উপর কড়াকড়ি আরোপের কথাও জানিয়েছেন তিনি। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। মোটরসাইকেলকে ঝুঁকিপূর্ণ বাহন হিসেবে আখ্যা দিয়ে ফুটপাতে মোটরসাইকেল চলাচলের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া আগামী 2 দিনের মধ্যেই চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযানের কথা জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়, তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। তো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। মোটরসাইকেলে একের অধিক চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ জানিয়ে ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে রাস্তা ব্যবহারকারীদের শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। আমার ট্রাফিক দিয়ে অত্যন্ত কড়াকড়ি করতেছি যে মোটর বাইক ফ্যামিলি রাইডার হিসেবে ব্যবহার করা যাবে না। এই বাচ্চার জীবনে আপনি পিতা হিসেবে ঝুঁকি বয়ে আনতে পারেন না, আমরাও পিতা। সো এই কাজটি বন্ধ করার জন্য আমি শহরবাসীকে পরামর্শ দিচ্ছি। এছাড়া ছিনতাই প্রতিরোধে রাস্তাঘাটে চলাচলের সময় নগরবাসীকে সচেতন হয়ে চলাচল করার পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার। রাকিব হাসান,
ভোরের পাতা। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলবর্তী এলাকা কলাপাড়ায় শুরু হয়েছে গুড়ি বৃষ্টি। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। বিপাকে পড়েছেন কুয়াকাটার বেড়াতে আসা পর্যটকরাও। শনিবার ভোর থেকে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে পুরো উপকূল জুড়ে। সকালে আকাশ জুড়ে দেখা যায় ঘন কালো মেঘ। এতে বেড়েছে শীত, ভুগছেন স্থানীয় কৃষক ও নিম্ন আয়ের মানুষেরা। আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর অনেক স্থানে ভোর থেকেই গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি ও শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরাও পড়েছেন বিপদে। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে 16 সেনাকে হত্যা করা হয়েছে। হামলায় আরও 5 জন গুরুতর আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মার্কিন এলাকায় একটি সেনা চৌকিতে 30 জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। আফগান সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে 2 ঘন্টা ব্যাপী এই হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তা বলেন, হামলাকারীরা চেকপয়েন্টে থাকা ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গোয়েন্দা কর্মকর্তাও নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে রাশিয়ার ভূখণ্ডে বিভিন্ন স্থাপনার উপর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। এ সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। শনিবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা চালিয়েছে। এ সময় ফিক্সড উইং ইউএভি ব্যবহার করা হয়। তবে দায়িত্বে থাকা রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের 19টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে বেলগোরদ অঞ্চলে 9টি, ভোরোনেজ অঞ্চলে 5টি, কৃষ্ণ সাগরে 3টি, কুর্স্ক অঞ্চলে 1টি ও ক্রাসনোদার অঞ্চলে 1টি। এবার বিনোদনের সংবাদ। রাজধানীর রামপুরায় একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করছিলেন গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। হঠাৎ অসুস্থ বোধ করেন। স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিনহাজ আহমেদ পিকলু। গিটারিস্ট পিকলুর বন্ধু সিফাত আল তামুস জানান, শুক্রবার রাত 9টার দিকে পিকলুর মৃত্যু হয়। এছাড়া পিকলুর মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা। এবার খেলাধুলার সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে গত নভেম্বরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজে টাইগাররা 2-1 ব্যবধানে হেরেছে। ওই সিরিজের পর থেকে মাঠের বাইরে আছেন মোস্তাফিজুর রহমান। কৃতিত্বকালীন ছুটির কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। অবশেষে 40 দিন পর ফিজ মাঠে ফিরেছেন। খুলনা বিভাগের হয়ে NCL T20-তে খেলার কথা রয়েছে এই বাঁহাতি পেসারের। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়া সুনির্দিষ্ট কোনো মাঠ নেই। স্টেডিয়ামটির সংস্কার কাজ চলায় বাফুফেকে প্রতি মৌসুমে বিভিন্ন জেলা স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদের NSCর কাছ থেকে অনুমতি নিয়ে খেলা চালাতে হয়। মাঠের সীমাবদ্ধতা দূর করতে চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামকে 10 বছরের জন্য বাফুফেকে ব্যবহারের অনুমতি দিয়েছে NSC। যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেলে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সানরাইজ উইনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বাফুফেকে চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়াম 10 বছরের জন্য দেয়া হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, আশ্বাস প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারের শান্তি স্থায়ী হবে না, দাবি পররাষ্ট্র উপদেষ্টার। এবং দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করবে জামায়াত। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।